আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা, বিডি ব্লগার নুসরাত নীলা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ। আজকে আমি আমার বারান্দা বাগান থেকেই আমার ব্লগটি শুরু করেছি। কিছুদিন বাসায় ছিলাম না, গাছপালার অবস্থা তো একেবারেই দুর্বিষহ। বেশ কিছু গাছ মারা গিয়েছে, আর যেগুলো আছে সেগুলো প্রায় আধমরা হয়ে আছে। দুই একটা গাছ ছাড়া বাকি সবগুলো গাছের অবস্থাই খারাপ। যাই হোক, আবার যত্ন নিতে হবে, তারপর দেখি কি হয়। আজকে ভিডিও শুরুতেই পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিতে চাই। এই কথাটা বারবার শুনতে হয়তো আপনাদের ভালো লাগে না, তারপরও এটা যেহেতু আমার কাজের জায়গা, আমার তো বলতেই হবে। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন, একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বারান্দা বাগানের প্রথম গোলাপ গাছ এটা। যখনই ভাবি যে ফুল বেশি হয় না, তুলে ফেলে দিব, তখনই আবার নতুন একটা শাখা গজিয়ে আবারও আমাকে মায়ায় ফেলে দেয়। মায়ায় আটকেই এই গাছটাকে রাখি। তার পাশের এই গোলাপ গাছটা মোটামুটি ভালো, 2-3 বার ফুল দিয়েছে। এটাতেও দেখলাম নতুন শাখা প্রশাখা গজিয়েছে। আর বারান্দায় শীতকালীন একটা পিটুনিয়া গাছ ছিল, কয়েকদিন পরপরই 2-4টা করে ফুল দিত, বেশ ভালো লাগতো। কিন্তু এইবার আর এই গাছটাকে বাঁচাতে পারলাম না। বাসায় আসার পর থেকেই একদম নিয়ম মতো এটাকে যত্ন দিচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মনে হচ্ছে যে উন্নতির চেয়ে অবনতি হচ্ছে বেশি। এই স্পাইডার প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট একসাথে রেখে গিয়েছিলাম। স্নেক প্ল্যান্টের গোড়াটা পচে একদম নষ্ট হয়ে গিয়েছে। বাড়ি যাওয়ার আগে এগুলোকে আমি ভেতরে রেখে যাওয়া উচিত ছিল, তো আমার খুব একটা খেয়াল ছিল না। ভালো থাকার মাঝে এই দুইটা টবই ভালো আছে। এই রঙ্গন গাছটা বাঁচবে এটাই আশা করিনি। আর সেখান থেকে মাশাআল্লাহ অনেকগুলো শাখা গজিয়েছে, বেশ কিছু ফুল ফুটেছে, আরো কিছু ফুলের কলি এবং থোকা রয়েছে। এগুলো ফুটবে হয়তো 1 সপ্তাহের মধ্যেই। ওই যে কথায় আছে না, প্রত্যাশা যেখানে শূন্য, ভালোবাসা সেখানেই পরিপূর্ণ। এই গাছটার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আমি কখনোই আশা করিনি গাছটা বাঁচবে, আর সেই জায়গা থেকে মাশাআল্লাহ এখন তো গাছটার অনেক উন্নতি হয়েছে। আমার গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন, তো সেই কমেন্টটা পড়ে আমার মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল। আপুকে কি উত্তর দিব আমি সেটাই বুঝতে পারছিলাম না। আসলে হাজবেন্ডের সাথে যারা দেশের বাইরে থাকেন, তারা কিন্তু বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবার কাছ থেকে অনেক বেশি দূরে থাকেন। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটা বুঝলেও মন তো মানতে চায় না। বিশেষ করে যখন কোনো ওকেশনে তারা অনুপস্থিত থাকে, তারা কিন্তু অনেক বেশি মিস করে, আর সেই মন খারাপের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায়। জুলেখা ঝুমা আপুকে আমরা কম বেশি অনেকেই চিনি। আপু লিখেছিলেন, আপুরে তোমাদের বাবার বাড়ি বেড়ানো দেখে কি যে মিস করছি। এই মজাগুলোর মজাই আলাদা। আমার জন্য মায়ের হাতের চিংড়ি ভুনা আর দই পাঠাও। আপু, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাকেই বলছি তুমি মন খারাপ করো না। ইনশাআল্লাহ সুস্থভাবে বাংলাদেশে আসলে তুমি মায়ের হাতের অনেক রান্নাবান্না খেতে পারবে। সকালে উঠেই তাসবির অনেকগুলো জামা কাপড় ধুয়ে লিভিং রুমে ছড়িয়ে দিয়েছি, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আর এই তো সকালের নাস্তার জন্য এখানে ঈদের দিনের যে প্রথম তরকারি, সেই গরুর মাংসটা 1 বক্স উঠিয়ে রেখেছিল, এটাই বের করে নিয়েছি। ঈদের পর আমার মনে হয় সবার বাসার জাতীয় নাস্তা হচ্ছে পরোটা কিংবা রুটি, আর সেই সাথে মাংস ভুনা। গরুর মাংস ভুনা আমার কাছে রুটি বা পরোটা দিয়েই খেতে বেশি ভালো লাগে। এই তো সকালের নাস্তাটা ফ্রোজেন পরোটা আর গরুর মাংস গরম করেই কিন্তু সেরে ফেলেছি। ঈদের পর থেকে যেহেতু একটানা মাংস খাওয়া হচ্ছে না, 2-1 দিন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়া হচ্ছে, তো সেই জন্য এখন পর্যন্ত কিন্তু মাংসে বিরক্ত লাগছে না, ভালোই লাগছে। তবে যে কোনো খাবার একটানা খেলে কিন্তু সেটা আসলে ভালো লাগে না। সেটা মাছ হোক, মাংস হোক বা যাই হোক, একটানা কোনো কিছুই ভালো লাগে না।
নাস্তা খেয়ে চা খেয়েছি, হাতের আরো টুকিটাকি কাজ শেষ করেছি, তারপরে তো দুপুরে রান্না বান্না শুরু করলাম। আজকে আর কোনো মাছ বের করিনি, শুধুমাত্র চিংড়ি মাছ বের করেছি। তো ভাবলাম চিংড়ি মাছ দিয়েই আজকে রান্না বান্না শেষ করে ফেলি, হালকা মশলায় হালকা পাতলা ভাবে যেগুলো রান্না করা যায় আর কি। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করছি। আর আজকে বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করছে না, সকালবেলা উঠে গোছ গাছের অনেক কাজ করে ফেলেছি। শুরুতেই তো তাসবির অনেক জামা কাপড় ধুয়ে লিভিং রুমে ছড়িয়ে দিয়েছি। যে ট্রলিগুলো নিয়েছিলাম সেগুলো থেকে জামা কাপড় বের করে খালি করেছি, তারপর মুছে পলিতে ঢুকিয়ে এগুলো উপরে উঠিয়ে গুছিয়ে রেখেছি। আমার হুইল চেয়ারটাও গুছিয়ে রেখেছি। কোথাও যাওয়া আসার কথা উঠলেই কিন্তু দেখা যায় যাওয়ার আগে যেমন অনেক বেশি কাজ করে গুছিয়ে রেখে যেতে হয়, কিছু গুছিয়ে নিতে হয়, আবার এসেও কিন্তু সেই গোছ গাছের কাজটা অনেক বেশি থাকে। আর এইবার আমি তো অনেক কিছু নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে আমরা ঈদের পর ছুটিতে বেড়াতে যাব, সিলেটে যাওয়ার কথা ছিল। তো সিলেটে বন্যা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। আর তাছাড়া কুরবানির ঈদে কিন্তু অনেক বেশি বৃষ্টি ছিল, তো ঈদে তো কোথাও খুব একটা যাওয়া হয়নি। ঘুরতে যাওয়া কিংবা কোথাও দাওয়াত খেতে যাওয়া কোনোটাই তো হয়নি। তো যেভাবে জামা কাপড় নিয়ে গিয়েছিলাম সেভাবেই আবার নিয়ে এসেছি। যাই হোক, আল্লাহ যদি কোথাও যাওয়ার রিজিক না রাখে তাহলে তো যাওয়া সম্ভব না। আর সিলেটের বন্যা দেখে তো আমার মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, যদিও ঘুরতে যেতে পারিনি এর জন্য কিছুটা খারাপ। তবে বন্যাতে মানুষের দুর্ভোগ কিংবা দুর্গতি এত বেশি, তো এগুলো দেখে কিন্তু বেশ খারাপ হয়েছে মনটা। যাই হোক, আল্লাহ সবাইকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করুন, সবার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। রাত 9:30টার দিকে ননাসের ছেলেরা আর আমার ছেলেকে নিয়ে আমরা চলে এসেছিলাম হাতির ঝিলে। একটু হাঁটাহাঁটি করে তারপর দই ফুচকা খেতে বসলাম। তাসবির বাবাকেও বলেছিলাম, তো বাসায় ফেরার পথে তাসবির বাবাও কিন্তু আমাদের সাথে জয়েন করেছে। আর আমার আইসক্রিম পাগল ছেলে বসে বসে আইসক্রিম খাচ্ছে, আবার আমাকেও মাঝে মাঝে অফার করছিল যে মা তুমি খাবে কি না, একটু খাও। বললাম যে না বাবা, তুমি খাও আইসক্রিম। ফুচকা কিংবা চটপটি এগুলো মেয়েদের অনেক বেশি ভালো লাগার, একটু ক্রেভিংস হয় খেতে, কিন্তু আমার কিন্তু ওইরকম ভালো লাগার না, তবে মাঝে মাঝে খাই, এটাই আর কি। এখানে দই ফুচকাটা মোটামুটি ভালো লাগে, তো মাঝে মাঝে আসি খেতে। ফুচকা খাওয়া শেষ করে ভাগিনাদেরকে বাসায় পৌঁছে দিয়ে ভাবলাম যে আমরা হাতির ঝিলে একটু ঘুরি। বিয়ের পর তাসবির বাবার সাথে বাইকে অনেক বেশি ঘুরতাম, তো সেই নেশাটা কিংবা সেই লোভটা কিন্তু আমার এখনো যায়নি। তাসবির বাবার সাথে বাইকে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। কোথাও দাঁড়ানো কিংবা বসা না, পুরোটা হাতির ঝিল আমরা প্রায় 4 বার ঘুরেছি। আর আমার ছোট্ট ছেলেটা, সেও কিন্তু বাইকের সামনে সুন্দরভাবে দৌড়ে বসে থাকে। এখন কেন জানি মনে হয় যে আমার চেয়ে ছেলেই বেশি এনজয় করে বাইকে ঘোরাটা। তো যাই হোক, বাইকে ঘুরতে ঘুরতে আমার মনটা কিন্তু একদম ফুরফুরে হয়ে গিয়েছিল। আর হাতির ঝিলে ঘুরতে একটু অন্যরকম ভালো লাগে। হাতির ঝিলে কিন্তু গাড়ি ঘোড়ার ঝামেলাটা একটু কম, জ্যামটাও একটু কম পাওয়া যায়, সেজন্য এইভাবে ঘুরতেও কিন্তু ভালো লাগে। দেখে হয়তো বোঝাই যাচ্ছে ও একটু আস্তে আস্তে বাইক চালাচ্ছিল, তো তখন কিন্তু কথা বলছিল, এজন্যই আস্তে চালাচ্ছিল। কথা বলছিল বলতে অতীতের কিছু স্মৃতিচারণ করছিলাম দুইজনেই। যাই হোক, আমার কাছে এই মুহূর্তগুলোই কিন্তু অনেক বেশি মূল্যবান। জীবনে টাকা পয়সা, ভালো সময় খারাপ সময় আসবে যাবে, তবে পরিবার কিংবা প্রিয় মানুষের সাথে কাটানো সময়গুলো কিন্তু সারা জীবন অমলিন হয়ে থাকবে। মন খারাপের সময় একদম সতেজভাবে ধরা দিবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। বিডি ব্লগার নুসরাত নীলা চ্যানেল থেকে আমি নুসরাত নীলা। আমার পরবর্তী নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।